নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা শুনেছিলে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে নেওয়া হেতমঘরের গুপ্তধনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব। আমার আজকের নিবেদন হেতমঘরের গুপ্তধনের চতুর্থ পর্ব। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করছি হেতমঘরের গুপ্তধনের চতুর্থ পর্ব। বিপদ ঘটলে মানুষ তখন যতটা ভয় পায় তার চেয়ে আরো বেশি ভয় পায় বিপদ কেটে যাওয়ার পর সেই বিপদের কথা ভেবে। মাধবেরও হয়েছে তাই। ভূতকে চড় মেরেছেন, গাছ থেকে নবতারণের ঘাড়ে পড়েছেন, তারপর অন্ধকারে অনেকটা পথ দৌড়ে গাছ গাছালির সঙ্গে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে অতি কষ্টে নদীর ধারে পৌঁছে গেছে। নদীর ধারে বসে জিরোতে গোটা ব্যাপারটা ভাবতে গিয়ে এখন হঠাৎ আতঙ্কে শিউরে উঠে কাঠ হয়ে গেলেন। সাক্ষাৎ পুলিশ এবং সাক্ষাৎ ভূতের পাল্লা থেকে কপাল জোরে বেরিয়ে এসেছেন, কিন্তু এখন ভয়ে শরীর আড়ষ্ট হয়ে যাওয়ার আর এক পাও চলার ক্ষমতা ছিল না। এমনই গ্রহের ফের যে কিছুতেই রাম নামটাও মনে আসছে না। দশরথ, লক্ষণ, শত্রু, ভরত, এমনকি মন্থরা নামও মনে পড়ছে, কিন্তু দশরথের বড় ছেলের নামটা জিভেই আসছে না। বসে প্রাণপণে বিড়বিড় করছেন, আরে ওই যে দশরথের বড় ছেলেটা, আরে ওই তো বনবাসে গিয়েছিল, ওই সোনার হরিণের পিছু নিয়েছিল যে ছোকরা, আহা কি যেন নাম, আরে ওই তো রাবণ রাজার সঙ্গে যুদ্ধ করলো, হনুমানের খুব ভক্ত ছিল না? না না, হনুমানই সেই ছোকরার খুব ভক্ত ছিল। আরে দেখো কাণ্ড, হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করলো যে লোকটা। ঠিক এই সময় কানে কানে কে যেন বলে দিল, রামের কথা ভাবছো তো? খিক, তা ভালো, খুব কষে রাম নাম করে যাও, কিন্তু তাতে লাভ নেই। মাধব হিম হয়ে গেলেন। তাকিয়ে দেখেন নাকের ডগায় নন্দকিশোর মুন্সি। নন্দকিশোর বলে, ওসব লোকে রটিয়ে বেড়ায়, ভূতের নামে কত যে মিথ্যা কথা রটায় লোকে, তার লেখা জোখা নেই। বলে রাম নাম করলে নাকি ভূতে ভয় পায়। মাধবের গলায় কথা সরছিল না, তবু কাঁপা কাঁপা স্বরে বললেন, তবে ভূত কিসে ভয় পায়? নন্দকিশোর খিক খিক করে হাসে, বলে, তোমারে যেমন বুদ্ধি, ভূতে কিসে ভয় খায় সেই গুহ কথা আমি তোমাকে বলতে যাব কেন? আমার যে ভীষণ ভয় করছে। মাধব বলেন, তুমি মুখ্য, তাই ভূতকে ভয় খাও? গাছের ওপর তোমাকে কত করে বোঝালাম যে ভূতের এক রত্তি ক্ষমতা নেই, তাই তাকে ভয় খাওয়ারও কিছু নেই। আবার ভূতকে ভয় খাওয়ানো ভারী শক্ত। ভূতকে মারা যায় না, তা তো নিজেও দেখলে। ভূতের সাপের ভয় নেই, চোর ডাকাত বা পুলিশেরও ভয় নেই, বন্দুক বা তলোয়ারেরও ভয় নেই। এমনকি সবচেয়ে বড় কথা কি জানো? কি? সবচেয়ে বড় কথা হলো ভূতের আবার ভূতের ভয়ও নেই। আর রামের মতো ভালো মানুষকে আমরা ভয় পেতে যাবই বা কেন? রাম তো আর ভূতের নিদান দিয়ে যাননি, তার আরো অনেক গুরুতর কাজ ছিল। মাধব ভয় ভয় বললেন, তাহলে রাম নাম করে লাভ নেই বলছেন? লাভ একেবারে নেই তা বলিনি, রাম নামে পাপ তাপ কাটে, মনটা উঁচুতে ওঠে, প্রাণটা বড় হয়, ভক্তি ভাব আসে, গায়ে শক্তি বৃদ্ধি হয়, মনোবল বাড়ে। কিন্তু তা বলে রাম নাম করে আমাকে ভয় খাওয়াতে পারবে না।
শক্ত পাল্লায় পড়েছেন বুঝতে পেরে মাধব কাঁদো কাঁদো হয়ে বললেন, আপনাকে চোর মারাটা আমার ভারী অন্যায় হয়েছিল। নন্দকিশোর খিক খিক করে হেসে বলে, আরে দূর দূর, তুমিও যেমন, তুমি তো চোর মারতে গিয়েছিলে, নবতানন দারোগা পিস্তল বের করেছিল। সাদে কি তোমাদের মূর্খ বলি? তোমার চর আমার লাগলে তো আমি কিছু মনে করিনি, তবে তোমার মতো চোরদের শাস্তি হওয়া উচিত বলেই আমি মনে করি। সেই জন্যই আমি চেয়েছিলাম নবতারণকে পথ দেখিয়ে নিয়ে এসে তোমাকে ধরিয়ে দেবো, কিন্তু দারোগা এমন ভয় খেয়ে গেল যে পালিয়ে বাঁচে না। আগে আমি চোর নই, বিশ্বাস করুন। নন্দকিশোর গম্ভীর হয়ে বলল, কোনো চোরই নিজেকে চোর বলে স্বীকার করে না। তুমি চোর কিনা তা জানতে হলে আমাকে তোমার ভেতরে ঢুকতে হবে। নন্দকিশোর বলে, ভয়ের কিছু নেই, যাবো আর আসবো, 10 মিনিটও লাগবে না। নন্দকিশোর ভূত হলেও বিগত খানেক লম্বা এবং ভালো সাইজের মর্তমান কলার মতোই পুরুষ্ট। মাধব কোকিয়ে উঠে বললেন, ভিতরে গিয়ে দেখবেনটা কি? তোমার মগজ দেখবো, বিবেক দেখবো, তোমার মনটা কেমন তা বিচার করব, তারপর বুঝবো তুমি চোর কিনা। কোথা দিয়ে ঢুকবেন? নাক কান মুখ সব পথেই ঢোকা যায়, তবে নাক কান হচ্ছে গলিপথ, আমি গলি দিয়ে যাতায়াত পছন্দ করি না। মুখ হলো রাজপথ, আমি রাজপথই পছন্দ করি। তুমি হাঁ করো। মাধব ইতস্তত করে বলেন, গলায় যদি আটকে যায় তাহলে তো বিষম খেয়ে মরবো। আমি বলি কি, পুরোটা একসঙ্গে না ঢুকে আমি বরং আপনাকে একটু একটু করে চিবিয়ে খেয়ে নি। দূর দূর, তুমিও যেমন, হাঁ করে থাকো, টেনে পাবে না আমি এমন কাদায় ঢুকে যাব। অগত্যা মাধবকে হাঁ করতে হলো। নন্দকিশোর জাইভ মেরে ভিতরে ঢুকে গেলেন। মাধব টের পেলেন একটা নরম আইসক্রিমের মতো ঠান্ডা জিনিস তার টাকরিও গোত্তা মেরে গলা দিয়ে নেমে গেল। বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন মাধব, তারপর কাঠ হয়ে বসে রইলেন। ছেলেবেলায় হাঁ করে কাঁদতে গিয়ে একবার একটা মাছি গিলে ফেলেছিলেন মাধব। দুধ খেতে গিয়ে মাঝে মাঝে এক আধটা পিঁপড়েও পেটে গেছে। আহাম্মক মশা অনেক সময় বেখেয়ালে মানুষের মুখে ঢুকে গিয়ে পেটসই হয়ে যায়, তাই জীবনে বেশ কয়েকটা মশাও হয়তো মনের ভুলে গিলে ফেলেছেন তিনি। তাছাড়া ওষুধের বড়ি, চিরতার জল, তেতো পাচন সবই খেয়েছেন, কিন্তু ভূত গেল এই তার প্রথম। নন্দকিশোরকে গিলে ফেলার পর তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন, এ আমি কি করলাম? ওদিকে নবতারণ হতাশ হয়ে সদল বলে থানায় ফিরেই দেখলেন একজন গোপওয়ালা ভারী চেহারায় বিশিষ্ট ভদ্রলোক বসে আছেন। গম্ভীর গলায় বললেন, আমি হচ্ছে বিজয়পুরের জমিদারের নায়েব। খবর পেয়েছি জমিদার মশাইয়ের ছোট জামাই মাধব চৌধুরীকে এই থানায় আটকে রাখা হয়েছে, খবরটা কি সত্যি? বিজয়পুরের জমিদারের জমিদারি এখন আর নেই বটে, কিন্তু তারা 3টে জাহাজের মালিক, তামাক পাতার মতো ব্যবসা আছে, আরো 1000 রকমের কারবারে তাদের লাখ লাখ টাকা খাটছে। তাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সুতরাং নবতারণ মাথা চুলকোতে লাগলেন। এই থানার চার্জ নিয়ে একদিনেই এই বিপত্তি দেখে তিনি অন্য থানায় বদলি হওয়ার কথাও ভাবলেন। তারপর কাঁচু মাচু মুখে বললেন, তাকে কি ছেড়ে দেওয়ার হুকুম আছে? নায়েব মশাই গম্ভীর হয়ে বললেন, না, বরং তাকে খুব ভালো করে আটকে রাখবেন, কারণ লোকটা খুব খ্যাপাটে আর রাগী।
বিয়ের রাতে তাকে শালীরা সুপুরি শুদ্ধ নাড়ু খেতে দিয়েছিল বলে তিনি রাগ করে চলে আসেন, আর কখনো শ্বশুর বাড়িতেই যাননি। জমিদার মশাইও এরকম আহাম্মক জামাইয়ের মুখও দর্শন করতে চাননি। কিন্তু এখন মেয়ের কান্নাকাটিতে তার মন নরম হয়েছে, কিন্তু জামাইয়ের হাতে পায়ে ধরে যেচে সেধে তাকে নিয়ে যাওয়ার মানুষ তিনি নন। তাই জামাইয়ের গ্রেফতারের খবরে তিনি খুশি হয়েছেন। তিনি বলে পাঠিয়েছেন কাল সকালের মধ্যেই মাধব চৌধুরীকে পুলিশের পাহারায় গ্রেফতার অবস্থায় শ্বশুর বাড়িতে যেন হাজির করা হয়। নবতারণ মাথা চুলকোতে চুলকোতে যাকে ছাল তুলে ফেললেন। হে হে করে বিনয় হাসি এসে বললেন, কিন্তু মুশকিল হলো, আমরা যখন শুনলামই যে তিনি বিজয়পুরের ছোট জামাই, তখনই তাকে ছেড়ে দিয়েছি। উনি তো এখন থানায় নেই। নায়েব আরো গম্ভীর হয়ে বললেন, তাহলে আবার এক্ষুনি তাকে গ্রেফতার করে আনুন। কাল সকালে তাকে গ্রেফতার অবস্থায় বিজয়পুরে হাজির না করলে কর্তা খুবই রেগে যাবেন, কারণ তার ছোট মেয়ে বলে দিয়েছে তার স্বামীকে আর 3 দিনের মধ্যে হাজির করতে না পারলে সে বিষ খাবে বা গলায় দড়ি দেবে। জমিদারের মেয়ে তো, ওদের কথার নড়চড় হয় না। আপনি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ুন। ঠিক মতো জামাইকে হাজির করতে পারলে কর্তা প্রচুর পুরস্কার দেবেন। এই বলে নায়েব মশাই উঠে পড়লেন। নবতারণ বসে বসে টাক চুলকোতে লাগলেন। জীবনেও এমন মুশকিলে পড়েননি, কিন্তু কিছু একটা করতেই হবে। বিজয়পুরের জমিদারের সঙ্গে হর্তা কর্তাদের খুব খাতির। চটে গেলে নবতারণের চাকরি খেয়ে নিতে পারেন। ওদিকে থানার গারদে ঘটোৎকচ প্রচন্ড হম্বিতম্বি করছে। তার খাওয়ার সময় পার হয়ে গিয়েছে, ঘুমও পেয়েছে, কিন্তু বাঁদরকে খাবার দেওয়ার কথা কারোর মনে পড়েনি। তাছাড়া কুটকুটে কম্বলের বিছানায় শুয়ে থাকা ঘটোৎকচের অভ্যাস নেই। ফলে সে ঘন ঘন হুঙ্কার ছাড়ছে, গড়াত বেয়ে উঠছে আর নামছে। সে একটু মোটাসোটা বলে গড়াদের ফাঁক দিয়ে বেরোতেও পারছে না। তবে তার মধ্যেই সে ঠ্যাং বাড়িয়ে একজন সেপাইকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরেকজনের চুল খামছে, আচ্ছা করে মাথাটা ঠুকে দিয়েছে লোহার দরজায়। সেপাইরা রেগে গেলেও কিছু বলেনি, কারণ দারোগা বাবুর ছেলের জন্য বাঁদরটাকে নিয়ে যাওয়া হবে। বাঁদরের হুফহাপ শুনে নবতারণ হঠাৎ গর্জন করে বললেন, সব দোষ এই বেয়াদব বাঁদরটার। নিয়ে আয় তো ওকে, আচ্ছা সে ঘকতক দি। সঙ্গে সঙ্গে সেপাইরা ঘটোৎকচকে আচ্ছা সে দড়ি দিয়ে বেঁধে চ্যাং দোলা করে নিয়ে এলো। ঘটোৎকচ জানে এই অবস্থায় তেরি মরি করা ঠিক নয়, তাই সে খুব লক্ষ্মী ছেলের মতো কোনো গোলমাল করল না। এমনকি সামনে হাজির হয়ে সে দারোগা বাবুকে হাত জোর করে একটা নমস্কারও করল। নবতারণ একটু নরম হয়ে বললেন, বেটা সহবত জানে দেখছি। শুনে ঘটোৎকচ নবতারণকে একটা সেলামও দিল। বাবা! খুশি হলেন নবতারণ। উৎসাহ পেয়ে ঘটোৎকচ নিজের কান ধরে জিভ বের করে খুব অনুগমনের ভঙ্গি করল। নবতারণ বহুক্ষণ বাদে মৃদু মৃদু হাসতে লাগলেন। ঘটোৎকচ তখন কান ধরে ওঠ বস করল, মাটিতে উবু হয়ে নাকে খত দিল। তারপর লজ্জার ভান করে 2 হাতে নিজের মুখ ঢেকে রাখল। নবতারণ এইসব কাণ্ড দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে বড়বাবু তায়েবজি আর অক্ষয় খাজাঞ্চি যে কখন ঘরে ঢুকে পড়েছেন তা টের পাননি। বড়বাবু জমিদার ছিলেন বটে, কিন্তু তার তেমন হাঁক ডাক নেই। নরম মানুষ বলে তাকে কেউই তেমন ভয়ও খায় না। উল্টে তিনি বরং অনেক কিছুকে ভয় খান। দারোগা পুলিশকেও তার ভীষণ ভয়। তাই ভয়ে ভয়ে থানায় ঢুকে গলা খাকারি দিয়ে অনেকবার দারোগা বাবুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। তাতে কাজ হলো না দেখে খুব ভয় ভয় নবতারণের আরেকটু কাছে এগিয়ে বললেন,
আমার শালা মাধব চৌধুরীকে কি গ্রেপ্তার করা হয়েছে? নবতারণ একটু চমকে উঠে আপাদ মস্তক বড়বাবুকে দেখে নিলেন। তারপর ব্যঙ্গ হাসি হেসে বললেন, চালাকি করার আর জায়গা পেলেন না? মাধব চৌধুরী আপনার শালা হতে যাবে কেন? তিনি তো বিজয়পুরের জমিদারের ছোট জামাই। বিজয়পুরের জমিদারের জামাই তার শালা হতে পারবে না কোন যুক্তিতে তা বুঝতে না পেরেও বড়বাবু নবতারণকে চটাতে সাহস পেলেন না। বললেন, সে কথা অবশ্য ঠিক। নবতারণ মৃদু হেসে বললেন, তবেই বুঝুন চালাকি দিয়ে কোনো মহৎ কাজ সিদ্ধ হয় কিনা। আগে না। বড়বাবু হতাশ হয়ে বললেন। অক্ষয় খাজাঞ্চি অবশ্য গলায় একটু সন্দেহ রেখেই বললেন, তবে কিনা অনেকের এমন জামাইও আছে যারা কিনা আবার অন্য কারো শালাও। তাইবজিও খুব বিনয়ের সঙ্গে অক্ষয় খাজাঞ্চিকে সমর্থন করে বলল, এই তো আমারই এক শালা আছে যে কিনা ঘুরঘুটপুরের ঘুষুরামের জামাই। নবতারণ কটমট করে তাইবজির দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন, এরকম সব হয় নাকি? অক্ষয় খাজাঞ্চি মিনমিন করে বললেন, কাজটা হয়তো বেআইনি, এরকম হওয়া উচিত নয়, তবে হচ্ছে, আকছাড় হচ্ছে। কোথাও একটা ভুল হচ্ছে বুঝতে পেরে নবতারণ গর্জন করে বললেন, দাঁড়ান মশাই দাঁড়ান, ব্যাপারটা একটু বুঝে নি। মাধব চৌধুরী হলেন বিজয়পুরের বড় কর্তার জামাই, তার মানে উনি বড় কর্তার মেয়েকে বিয়ে করেছেন। তাহলে উনি হলেন বড় কর্তার ছেলেদের সম্পর্কে শালা। বড়বাবু জিভ কেটে বললেন, আগে না, উনি সেক্ষেত্রে হবেন ভগ্নিপতি। বললেই হলো। নবতারণ আবার কটমট করে তাকান, তারপর একটু ভেবে চিনতে বললেন, না হয় তাই হলো, কিন্তু শালাটা তাহলে কি করে হচ্ছেন? বড়বাবু গলা খাঁকারি দিয়ে বললেন, ওর এক দিদি আবার আমার স্ত্রী কিনা। তাতে কি হলো? ওর দিদি আপনার স্ত্রী মানে আপনি ওর কি হলেন? ভগ্নিপতি। তাহলে শালাটা আসছে কোত্থেকে? এ তো ভারী গোলমেলে ব্যাপার দেখছি। আগে ভগ্নিপতিদের শালা থাকেই। নবতারণ টাক চুলকোতে চুলকোতে ডাক দিলেন, দারোয়াজা। গেটের সিপাই দৌড়ে এসে সেলাম দিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়ালো। নবতারণ হুঙ্কার দিলেন, তুই কার জামাই? জি, আমি সীতারামপুরের দশরথ ওঝার জামাই। তাহলে তুই কার শালা হলি? আমি কারো শালাউলা নই। তবে? নবরণ বড়বাবুর দিকে চাইলেন। বড়বাবু মাথা চুলকে বললেন, ব্যাপারটা খুব গোলমেলে। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজের ঘাড়ে ব্যাপারটা নিয়ে একটু ভাবেন। মানে ধরুন আপনি নিশ্চয়ই কারোর জামাই, আবার হয়তো কারোর শালাও। নবতারণ হো হো করে হেসে বললেন, নিজের পরিবার নিয়ে ভাবি নাকি? মনে করেন কি আমাকে দিন রাত চোর জোচ্চোর ধরে বেড়াবো, না সারাদিন বসে কি কার শালা আরে কি কার জামাই তাই নিয়ে ভাববো? তাছাড়া পারিবারিক সম্পর্কগুলো ভারী গোলমেলে। আমার স্ত্রীর এক বোনকে তো আমি আমার ননদ বলে ফেলেছিলাম, তাই তে স্ত্রী আমাকে এই মারে কি সেই মারে। বলে নবতারণ আবার গর্জন করে সেপাইকে বললেন, এই দরওয়াজা, তোর বোন আছে? আজ্ঞে। তার বিয়ে দিয়েছিস? আজ্ঞে। বোনের স্বামীর কি তুই শালা হলি তবে? সেপাইটা এতক্ষণে ফটকে দাঁড়িয়ে সবই শুনেছে। সে দারোগা বাবুকে খুশি করতে খুব দৃঢ় স্বরে বলল, কখনো নয়। নবতারণ
বিজয়ীর মতো বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, তবে? বড়বাবু মাথা চুলকে বললেন, এই ক্ষেত্রে সম্বন্ধী হবে। নবতারণ আবার হাঁক মারলেন, দরওয়াজা, তুই কি তোর বোনের স্বামীর সম্বন্ধী? দরওয়াজা সে কথার জবাব দিল না, শুধু বিকট একটা ডাইভ মেরে দরজার চৌকাঠ বরাবর লম্বা হয়ে মেঝে পড়ে চেঁচাতে লাগলো, আহা, লেজটা হাতে পেয়েও রাখতে পারলাম না, হায় হায় রে, একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল রে। নবতারণ লাফিয়ে উঠলেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ততক্ষণে থানায় হুলুস্থুলু পড়ে গেছে। সেপাইরা দৌড়া দৌড়ি শুরু করেছে, কুকুররা তারস্বরে চেঁচাচ্ছে। শালা সম্বন্ধী জামাই নিয়ে কুটকচালির সময় ফাঁক বুঝে ঘটোৎকচ শুট করে কেটে পড়েছে। পাতুগড়ের আমবাগান নির্জুম হয়ে আসার পর বনমালী গাছ থেকে নেমে এসে 4টে টু দিল। টু শুনে আর 3টে গাছ থেকে তার 3 স্যাঙাত নেমে এলো। বনমালী জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি রে? ফুচুলাল বলল, আগে ঠিক ঠাউর পেলাম না, তবে মনে হলো গাছ থেকে মাধববাবু পড়ে গেলেন, আর তারপর সেপাইরা ভূত ভূত বলে চেঁচিয়ে পালালো। বনমালী গম্ভীর হয়ে বলল, এক্ষুনি সব কর্তাকে খুঁজতে লেগে যাও, খুঁজে বের করতেই হবে, হাঁক ডাক করতে থাকো, শুনতে পেলে কর্তা সাড়া দেবেন। সুতরাং বনমালী আর তার স্যাঙাতরা প্রাণপণে মাধবকে ডাকতে ডাকতে চারিদিকে চলে গেল। কিন্তু নন্দকিশোরকে গিলে ফেলার কিছুক্ষণ বাদেই মাধবের ভীষণ হাই উঠতে লাগলো, গায়ে হাতে আড়মোড়া ভাঙতে লাগলেন। তারপর এই প্রচন্ড শীতেও গাছতলায় শুয়ে ঢলাঢল ঘুমোতে লাগলেন। সে ঘুম ভাঙার কার সাধ্যি? আর ঝোপঝাড়ের মধ্যে যে জায়গায় শুয়েছিলেন সেখানে তাকে খুঁজে বের করার সাধ্যও কারোর ছিল না। ভোরের দিকে আলো যখন একটু ফিকে হয়ে এসেছে, তখন গাছ থেকে জাম্বুবান ঘটোৎকচ তাকে দেখতে পেয়ে লাফ দিয়ে নামলো এবং প্রচন্ড কিচিরমিচির শব্দ করে আহ্লাদ প্রকাশ করতে লাগলো। কখনো চুল টানে, কখনো চিমটি কাটে, কখনো গা ধরে ঝাঁকায়। মাধব ধীরে ধীরে চোখ খুললেন। মাধববাবু টের পাচ্ছিলেন এই পৃথিবীতে তাঁর আপনজন বলে কেউ নেই। শ্বশুর বাড়ি থেকে বিয়ের রাতে রাগ করে চলে এসেছিলেন, সেই থেকে শ্বশুর বাড়ির কোনো প্রাণী তার খোঁজ নেয় না, এমনকি বিয়ে করা বউও নয়। বড়বাবুর বাড়িতে যত্নেই আছেন বটে, কিন্তু সেও তো ভগ্নিপতির বাড়ি, নিজের বাড়ি তো নয়। নিজের বলতে ছিল হিতঙ্করের প্রাসাদ, তা সেও সরস্বতী গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গেছে। এইসব ভেবে মনটা বরাবরই তার একটু বিষণ্ণ থাকে। তার ওপর কাল পুলিশের অত্যাচার এবং ভূতের তাড়নায় আরো সাতন হয়ে পড়েছেন মাধব। এই দুঃসময় ঘটোৎকচকে পেয়ে বড় ভালো লাগলো। আদর করে গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রাণের টান যাবে কোথায়? দুনিয়ায় এখন তুই ছাড়া আমার আর কেউ নেই। ঠিক এই সময় বনমালী ঝোপঝাড় ভেঙে সামনে হাজির হয়ে এক গাল হেসে বলল, না কর্তা, আমরাও আছি আপনার সঙ্গে। মাধব বনমালীকে দেখে অকুলে কুল পেলেন, বললেন, বাঁচালি বাবা বনমালী। বাঁচার এখন একটু কষ্ট আছে কর্তা, পুলিশ বাগান ঘিরে ফেলতে আসছে, আলো ফুটবার আগে আমাদের নদী পেরিয়ে যেতে হবে। এবার ধরা পড়লে আর রক্ষে নেই, উঠে পড়ুন। পুলিশের নামে মাধব বাধ্য ছেলের মতো উঠে পড়লেন, বললেন, চল। বর্ষাকালে ভয়ঙ্করী হলেও এই শীতে সরস্বতীর জল খুব কম। বড় বড় বালির চর জেগে উঠেছে।
চরের এপাশ ওপাশ দিয়ে ক্ষীণ জলের স্রোত বয়ে যাচ্ছে। হাঁটুর বেশি জল কোথাও নেই, কাজেই নদী পেরোতে কারোরই কোনো কষ্ট হলো না। ঘটোৎকচ বনমালীর কাঁধে চেপে দিব্যি আরামে পেরিয়ে গেল। পুলিশ যখন বাগান ঘিরে কুকুর ছেড়েছে, ততক্ষণে নদীর ওপারের জঙ্গলে অনেকখানি সেদিয়ে গেছেন মাধব আর তার দলবল। আগের দিন বিকেল থেকে কারোর খাওয়া নেই, খিদে পেট চুই চুই করছে। এই শীতে আম কাঁঠাল না হলেও জঙ্গলে বিস্তর পুঁতির মতো ছোট ছোট বুনো কুল আর বনো করমচা ফলে আছে, মিষ্টি যেন গুড়। কাটা ঝোপে সেঁধিয়ে ঘটোৎকচ ধোপ ধোপ সেই সব ফল ছিঁড়ে আনলো। কারোই পেট ভরল না তাতে, তবে পিত্ত দমন করা গেল। বড় সড়ো একটা শিমুল গাছের তলায় বসেই সবাই জিরিয়ে নিচ্ছে। বনমালী আর তার স্যাঙাতরা জিরিয়ে নিতে গিয়ে ঘাসে শুয়ে ঘুমিয়েই পড়ল। ঘটোৎকচ গাছে উঠে চৌকি দিতে লাগলো। মাধব একা বসে তার জীবনটার কথা ভাবছিলেন। তার ধারণা বিষয় সম্পত্তি না থাকাতেই কেউ তাকে খাতির করে না। ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল, আর দীর্ঘশ্বাসটার সঙ্গে বেরিয়ে এলো নন্দকিশোর, সেই বিগত খানেক ধোঁয়াটে চেহারা। তার মধ্যেই চোখ দুটো জল জল করছে। খুব বিরক্তির সঙ্গে বললেন, তুমি চোর নও বটে, কিন্তু খুব ভালো লোকও নও বাপু। মাধব ধমক দিয়ে বললেন, এই আপনার 10 মিনিট? তোমাদের 10 মিনিট আর আমাদের 10 মিনিট তো আর এক নয় বাপু। তাছাড়া ভিতরে বেশ নরম গরম আবহাওয়া, একটু ঝিমুনিও এসে গিয়েছিল। আমি তখন থেকে ভয়ে মরছি। নন্দকিশোর গম্ভীর মুখে বলে, ভিতরে যা দেখলাম তা কহতব্য নয়। তুমি তো মহাপাজি লোকে, একেই তো ভয়ঙ্কর রাগী, তার উপর বাতিগ্রস্ত, বুদ্ধিটা বেশ ঘোলাটে। ধৈর্য, সহ্য, ক্ষমা ইত্যাদি গুণ বলে কিছুই নেই। তোমার উন্নতি করার ইচ্ছেও তো দেখলাম না। এইসব গা জ্বালানো কথায় কার না হাড়পিত্তি জ্বলে ওঠে। তদুপরি মাধবের ওপর দিয়ে একটা ঝড়ই তো যাচ্ছে। তিনি তেরিয়া হয়ে বললেন, মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি। নন্দকিশোর ঠিক করে হেসে বলল, কেন, আবার মারবে নাকি? গত রাত্রির কথা ভেবে মাধব কিছু ধাতস্থ হয়ে বললেন, আমার মায়া দয়া নেই এ কথা ঠিক নয়। নন্দকিশোর আবার ঠিক করে হাসে, তারপর বলে, সে কথা থাক, তোমার ভিতরে ঢুকে আর একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। ফোকলা মুখ দেখে তোমাকে আমি বুড়ো মানুষ ভেবেছিলাম, ভিতরে গিয়ে দেখলাম তুমি মোটেই বুড়ো নও, তোরও তাজা জোয়ান। তা দাঁতগুলো এই অল্প বয়সে খোয়ালে কি করে? মাজতে বুঝি? দাঁত ছিল আমার, তোমার মতো বয়সে খাসের মাথা মুড়মুড় করে চিবিয়ে খেয়েছি, ঠিক যেমন ভাবে লোকে মুড়ি খায়। মাধব বললেন, আমার মতো আস্ত সুপুরি চিবিয়ে খেতে হলে বুঝতেন দাঁতের কিরানি বেরিয়ে যেত। সুপুরি খেলে দাঁত পড়ে যায় এই প্রথম শুনলুম। সে যাকগে, তোমার ভিতরটা আমাকে আর একটু ভালো করে দেখতে হবে। মাধব আঁতকে উঠে বললেন, আবার ঢুকবেন নাকি? আলবৎ ঢুকবো। তোমার মতো অপদার্থকে মানুষ করতে হলে বিস্তর মেহনত দিতে হয়। তোমার মগজটা তো দেখলাম শুকিয়ে ঝুরঝুরে হয়ে আছে। বুকের মধ্যে যে থলিটাকে সাহসের গুঁড়ো ভরা থাকে, সেই থলিটা দেখলাম চুপসে আছে। অর্থাৎ যতই তড়পাও, আসলে তুমি অতি কাপুরুষ লোক।
চোখের বায়োস্কোপের পর্দাটাও বেশ ময়লা। অর্থাৎ তুমি দিন কানা রাত কানা মানুষ, চোখের সামনের জিনিসটা দেখেও দেখতে পাও না। এত যার অগুণ, তার আবার অত দিমাগ কিসের? মাধব মিনমিন করে বললেন, এত সব কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। এই সময় হঠাৎ নন্দকিশোর একটু কেঁপে উঠে বলে, একটা বিটকেল গন্ধ আসছে কোত্থেকে বলো তো? ভারী বিচ্ছিরি গন্ধ। বলতে না বলতেই হঠাৎ গাছের মগডাল থেকে তত্তর করে ঘটোৎকচ নেমে এলো আর হুপ হাপ করে লাফাতে লাগলো। নন্দকিশোর শিউরে উঠে ওরে বাবা বলে চেঁচিয়ে পলকের মধ্যে মাধবের কানের ভিতরে ঢুকে গেল। করেন কি বলে চেঁচাতে চেঁচাতে মাধব কানে আঙুল ঢুকিয়ে বিস্তর খোঁচাখুচি করলেন, কিন্তু নন্দকিশোরের আর পাত্তা পাওয়া গেল না। ভারী সুরসুর করছিল কানটা। ঘটোৎকচের লাফালাফিতে বনমালী আর তার স্যাঙাতরা উঠে বসেছে। বনমালীর ইঙ্গিতে টিকটিকি বিগে জানা লোকটা নিমেষে একটা শিশু গাছ বেয়ে মুখ ডালে উঠে গেল। আবার সস্বর করে নেমে এসে বলল, ভীষণ বিপদ, অন্তত সদয় পুলিশ নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে এদিকে আসছে। বনমালী চোখ কপালে তুলে বলে, বলিস কি, আমাদের মতো ছিচকে চোর ধরতে এত পুলিশ? মনে হচ্ছে ব্যাপারটা কিছু গুরুতর। মাধব ভয় কাঁপছিলেন। কানের মধ্যে নন্দকিশোর, পিছনে নবতারণ। বললেন, তাহলে? বনমালী বলে, কুছ পরোয়া নেই, এ হলো হেতমগড়ের জঙ্গল। এর সব ঝোপঝাড় গর্ত খানাখন্দ আমাদের নৌকো দর্পণে। এমন জায়গায় গা ঢাকা দেব যে 10 বছর খুঁজেও পুলিশ আমাদের পাত্তা পাবে না। সামনের বেলে জমিতে অনেকখানি কাশবন, তারপর আরো গহীন জঙ্গল। কাশবন পেরিয়ে সবাই সেই গহীন জঙ্গলের ধারে পৌঁছে গেল। বনমালী বলল, কর্তা, একটু হুঁশিয়ার হয়ে চলবেন। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে নেয়া হেতমগড়ের গুপ্তধনের 4র্থ পর্ব। গল্পটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত হেতমগড়ের 1ম, 2য়, 3য় পর্ব শোনোনি তারা ঝটপট শুনে নাও। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। বাকি পর্ব শুনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। খুব শিগগিরই ফিরব পরবর্তী পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।